নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কেউ নন্দীগ্রামের বিধায়ক, আবার কেউ বা ভরতপুরের বিধায়ক। দূরত্বটা অনেকটা, কিন্তু সমস্যাটা এক জায়গায়। কারণ কেউ চূড়ান্ত হিন্দুত্ববাদের প্রতীক বলে নিজেকে এস্টাবলিশ করবার চেষ্টা করছেন, আবার কেউ বা বলছেন আমার কাছে জাত বড় দল নয়। অর্থাৎ জাতির নামে যদি কেউ বজ্জাতি করে কোট আনকোট, তাহলে আমি তার মুখ্য জবাব দেবো এবং সেটা ঠুসো মেরে দেবো। আর অন্যজন কি বলছেন? নন্দীগ্রামের বিধায়ক তিনি বলছেন যে চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে বিজেপি বিধায়কদের 2026-এ জিতে আসার পর, যদি এরকম কেউ থাকে তৃণমূল কংগ্রেসে, তাকে ফেলে দেওয়া হবে। এখন এই যে বাকবিতণ্ডা, এই যে লড়াই, এই লড়াইতে সাধারণ মানুষের খুব একটা লাভ হচ্ছে না। আমরা একটু অন্যভাবে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কার লাভ কার ক্ষতি, একদম পরিষ্কার হিসাব। আগে প্রথম আপনাদের শোনাই, চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী, একদিকে বিরোধী দলনেতা, অন্যদিকে নন্দীগ্রামের বিধায়ক। কি বলছেন তিনি শোনাবো আপনাদের, শুনুন। মহেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে তার পাল্টা এসছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন কবির ঢুসো দেওয়ার কথা বলেছিলেন, আর পরবর্তীতে তিনি জাতকে দলের আগে রাখলেন। কি বললেন শোনাবো, শুনুন। যে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি, মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম, মদন মিত্র, হুমায়ুন কবিরকে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে আমার এগেনস্টে। আমি শাসক দলের এমএলএ, শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নেয়। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে? কেন প্রশাসন সমুটু কেস করছে না? তো অনুশাসন মানবো, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে? আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয়, তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি, আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি, তাহলে দলটা করবে কে? তো এই হচ্ছে হুমায়ুন কবিরের মন্তব্য। আর অন্যদিকে এই যে চ্যাংদোলা প্রসঙ্গে, চ্যাংদোলা করে বিধায়কদের ফেলে দেওয়া প্রসঙ্গে মন্তব্য করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। শুভেন্দু যেটা বলেছে, লেখাপড়া যারা মানুষ, দায়িত্বশীল ব্যক্তি, তারপরে বিরোধী নেতা, ভারতের সংবিধান তিনি পড়েছেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছেন, ইলেকশন কমিশন দলের স্বীকৃতি দেয়, দল প্রার্থিত্ব দেয়, জেতার পরে ভারতীয় সংবিধানের ভিত্তিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার, তাকে বলছেন চ্যাংদোলা তুলে দেবো। এদের তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া দরকার। ভারতের সংস্কৃতির মানুষেরা নয়, আর বাংলার সংস্কৃতি তো নয়, অসভ্যতা বর্বরতার প্রতীক। এইরকম অসভ্য ভাষা বললে কোনদিন মার খেয়ে যাবে। তাহলে একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন এরকম করলে মার খেয়ে যাবে, আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এই ঘটনার পর, অর্থাৎ এই ঢুসো প্রসঙ্গের পর আবারও বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি লিখে নিজের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন। এবং আপনারা জানেন, গতকালকে প্যানেলে আমরা আলোচনা করেছি, বিজেপির আরেক বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি তাদের প্রাণহানির আশঙ্কা করেছেন বিধানসভায়। এমনকি শুভেন্দু অধিকারীকে খুন করা হতে পারে, খুনের চক্রান্ত করা হচ্ছে বিধানসভা ক্যাম্পাসের মধ্যে, সেটাও তিনি বলেছেন। শুভেন্দুকে সাংবাদিকরা তার পাল্টা চাইলে উনি বলেছেন এর দায় সরকারের, মানে শাসক দল নেবে। এই হচ্ছে জায়গা, এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন প্রসঙ্গটা অন্য জায়গায়। একজন বলছেন যে আমি হিন্দুত্ববাদের প্রতীক, আরেকজন বলছে জাত আমার কাছে আগে। অর্থাৎ এর খারাপ হলে অন্যজন মার খেতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে লাভ কার এবং ক্ষতিকার রাজনীতির ক্ষেত্রে আমরা আলোচনা করবো আজকে যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বঙ্কিমচন্দ্র ঘোষ, বিজেপির আজকে মুখপাত্র, সঙ্গে সঙ্গে চাকদা বিধানসভার
বিধায়ক বঙ্কিমবাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সুকন্যা ভট্টাচার্য টিএমসি কে সমর্থন করেন, মানে তৃণমূল কংগ্রেসের সমর্থক, পেশায় আইনজীবী, আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে বাম নেতা সিপিএম মুখপাত্র গৌরব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, গৌরবকেও স্বাগত জানাবো। রাজনৈতিক বিশ্লেষক আলোচক অধ্যাপক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টু দেখো, আমি স্বাগত জানাবো। প্রথমে আমি ঝন্টু দাকে দিয়ে শুরু করবো আজকে, যে এই ধরনের যে মন্তব্য, এই মন্তব্য গণতান্ত্রিক যে পরিকাঠামো, সার্বভৌম যে এই দেশের যে সংবিধান এবং এই দেশের যে যে মানে একসঙ্গে চলার যে একটা নীতি, এখানে কতটা আঘাত করছে এক। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি মন্তব্যের প্রভাবে লাভ এবং ক্ষতি কার কম কার বেশি? হ্যাঁ, তুমি প্রথমেই শুরু করি। 1950-এ নেহেরু চিঠি দিচ্ছেন ভারতবর্ষের যে দলটি রুল করছে ভারতবর্ষে তখন, কংগ্রেসের সভাপতিকে, সর্বভারতীয় সভাপতিকে, যে কংগ্রেস সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, আমি কিন্তু প্রশাসক হিসাবে আমার রাষ্ট্রধর্ম, আমার রাজধর্ম পালন করব, কড়া হাতে দমন করব। যেসব নেতারা ভারতের সেকুলার ক্যারেক্টারটাকে, তখনও সেকুলারিজমটা অফিসিয়ালি হয়নি, আমাদের স্পিরিটে ছিল, আমাদের পিএমএল আকারে আসেনি, স্পিরিটে ছিল। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু তার উপযুক্ত ব্যবস্থা নেব। খেয়াল করবে, অর্থাৎ যে রাজধর্মের কথাটা বারবার আমরা এ রাজ্যের মাননীয় প্রশাসক, সাধারণ মানুষ যাকে ভোটে জিতিয়ে এনেছেন, তিনি বিরোধীদেরও এবং সদলেরও, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের যিনি অভিভাবিকা, রাজ্যের মুখ্যমন্ত্রী, 2011 সালে ক্ষমতায় আসার পরে যে কায়দায় এখানে সাম্প্রদায়িক মেরুকরণটাকে দাঁড়িয়ে থেকে তিনি এবং তার দল দ্বারা প্রত্যেকটা মুহূর্তে এন্ডোর্স করেছেন, এইখানে তার রাজধর্মের ফেইল্ড হওয়া। খেয়াল করবে, আজকে বিরোধী দলনেতা যদি এই ধরনের কথা বক্তব্য রাখেন, যার স্ট্যাটাস একদম ক্যাবিনেট মিনিস্টারের মতো, সংবিধান তাকে মুখ্যমন্ত্রীর সমান দরজা দিয়েছে, রাজ্য শাসক দল তাকে মানে না, রাজ্য শাসক দল তাকে পুলিশি সিকিউরিটি দেয়নি, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি বলছি যে এই পার্টে তার কিন্তু রাজ্যের শাসকের প্রধান, শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রীও কিন্তু নিজের দায়, কালেকটিভ রেসপন্সিবিলিটি করতে পারে, এড়িয়ে যেতে পারে না। তুমি খেয়াল করো যে আজকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেটের মিনিস্টার ফিরহাদ হাকিম যখন একটু সাম্প্রদায়িক ভয়ানক কথা বলছে, তিনি বলছেন আমি শুনিনি, বলছে হুমায়ুন কবির। আচ্ছা, কি কথাটা বলেছে? 1 মে 2024 সাল। তুমি ভাবো না, গতকাল কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী ফিরহাদ এবং হুমায়ুনকে বারণ করেছে। এটা এই ধরনের কথা বলা যায় না। সংবিধানের পরিষ্কার ক্লজ অনুযায়ী 25 এবং 26 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতাটাকে, মানুষের ধর্মীয় স্বাধীনতাটাকে রিস্টোর করা, তাকে রক্ষা করার দায়িত্ব শাসক দলের হাতে সংবিধান দিয়েছে। শুধু দেয়নি, পরিষ্কার বলা আছে 51 উপধারায়, বিজ্ঞান সম্মত রাষ্ট্র গঠনে রাষ্ট্রের প্রধান যিনি, তিনি বদ্ধপরিকর, এটা রাখতে হবে। তাহলে আজকে যখন একটা, আমি শাসক দল দিয়ে শুরু করছি কারণ তার দায়িত্বটা বেশি, বিরোধীরাও যদি এখানে অন্যায় করে শাসক দলের উপরে বর্তায়, তিনি ব্যবস্থা নেননি কেন? আজকে শুধু মৌখিক, আমি তো তোমার এই চ্যানেলে বলছি, যেদিন ফিরহাদ হাকিম এত বড় ঘটনা করলেন, এই যে এত বড় ঘটনা, সংবিধানের ওই রকম একটা বড় পদে বসে থেকে সবচাইতে বড় ধর্মনিরপেক্ষ প্রতীক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাথায় বসেছিলেন, সেই পদে বসে তিনি যখন দাওয়াতের কথা বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বেসরকারি চ্যানেলে বলেছিল, কই আমি তো শুনিনি, উনার ব্যবস্থা নেওয়ার কথা উনি নেননি। সংবিধানের, বিধানসভার স্যানিটিকে উনি নষ্ট করেছেন। মানে কোথাও তোষামোদ, আবার কোথাও দেখা যাচ্ছে সরব হতে না, এখানে হ্যাঁ, এটা অ্যাক্টিভলি প্যাসিভ। তুমি খেয়াল করো, এখানে বলা হচ্ছে অমুক জায়গায়, মানে এটা অলিখিতভাবে, অমুক জায়গায় হোলি বন্ধ, কারণ ওখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, শাসক প্রশাসকের মনে হয়। আবার ঠিক নবদ্বীপে বলা হচ্ছে, নবদ্বীপের ইতিহাস ঘেটে আমি দেখেছি 1978 সালের তৎকালীন বাম সরকারের সংশোধিত পুরো আইনটা ভালো করে দেখেছি, যে কোনো পৌরপ্রধান বা নবদ্বীপের প্রাগৈতিহাসিক ইতিহাসে কোনোদিন দোল চলাকালীন নিরামিষ ভোজনের চৈতন্য মহাপ্রভু কোনো নির্দেশ দেয়নি। অর্থাৎ একদিকে হিন্দু ভোটের একটা মৌলবাদী পার্টটাকে সন্তুষ্ট করো, একদিকে মুসলিম মৌলবাদটাকে সন্তুষ্ট করে সন্তর্পণে মমতা ব্যানার্জি তার রাজধর্মকে ভুলে গিয়ে শুধু ভোট পোলারাইজেশনের অঙ্কে রুটি ছেঁকছেন। এটাকে কম্পারেটিভ কমিউনালিজম যে কায়দায় উনি তৈরি করছেন, যে বিষবৃক্ষ উনি লাগাচ্ছেন,
তার বিষময় ফলটা বেশ। উনি থাকবেন না, রাজ্যবাসী বুঝবে। আমি আজকে ইচ্ছাকৃতভাবে বঙ্কিম দেখার সুকর্ণা দিকে পরে নিয়ে আসবো, কারণ বিজেপি আর তৃণমূল, আমি সঙ্গে গৌরব রয়েছে। গৌরব, এই ধরনের মেরুকরণ, স্পষ্ট মেরুকরণ বিধানসভাকে কেন্দ্র করে দিনের পর দিন ওয়াকআউট, আমি সেগুলো ছেড়ে দিলাম, দিনের পর দিন ওয়াকআউট। তাহলে এবার এই মুহূর্তে আমি শঙ্কর ঘোষ কি বলেছেন একবার শোনাই, তাহলে গৌরবের বলতে আরো সুবিধা হবে। বামেদেরকে আক্রমণ শঙ্কর ঘোষের, কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। যোগেন্দ্র মিশ্রকে প্রশ্ন করবেন, ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়, তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। গৌরব, বহুদিন পর একজন প্রাক্তন বাম নেতাকে বামেদের সমালোচনা করতে শুনলাম। হ্যাঁ, বহুদিন পর এই অ্যানালিটিক্যাল ওয়েতে, এই যে ইমাম ভাতা চালুর সময় সূর্যবাবু বিরোধী আসনে ছিলেন বা বামেরাও তোষণ করে এসছে, সেই তোষণেরই একজন সুযোগ্য ছাত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তোষণ পোষণ করছেন। তো এখন দাঁড়িয়ে মানে যেটা সমস্যা হচ্ছে যে বিজেপি বিধায়করা হিন্দুত্বের কথা বললে তারা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে তাহলে? মানে মুসলিম তোষণটা সাম্প্রদায়িকতা নয়, আর হিন্দুদের কথা বললে তারা সাম্প্রদায়িক কেন? প্রথম কথা হচ্ছে যে শঙ্করবাবু কি বললেন, শঙ্করবাবু যদি রাত্রিবেলা বসে তার ভিডিওটা দেখেন, শঙ্করবাবুই নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি কি বলছি। সূর্য মিশ্র যখন বিরোধী দলনেতা ছিলেন, ইমাম ভাতা যখন চালু করবার প্রস্তাব আসে, তখন প্রথম আমরা বামপন্থীরাই বলেছিলাম যে এরকমভাবে চালু করা যায় না। এটা বিধানসভায় এরকমভাবে কোনো একটি সম্প্রদায়ের ইমাম ভাতা, এই ভাতা, ওই ভাতা এরকমভাবে চালু করা যায় না। যদি আপনাকে করতে হয় তাহলে সামগ্রিকভাবে কিছু করতে হবে, তার জন্য বিকল্প প্রস্তাব বামেরা দিয়েছিল। 1, 2, আসলে শঙ্করবাবু আগে হাতে চে গুয়েভারার উল্কি আঁকতেন, এখন হনুমানের উল্কি আঁকছেন। স্বাভাবিক কারণেই ওই হয় না, ধর্ম বদল করলে একটু বেশি ইয়ে করতে হয়, সেই জন্যই শঙ্করবাবু এইসব কথাবার্তা বলছেন। শঙ্করবাবুর কথার গুরুত্ব ওনার দল দেয় কিনা জানি না, আমরা দিই না। গুরুত্ব বাদ দিন, কিন্তু এটা তো আপনাদের কথা হচ্ছে, হ্যাঁ মানে এটা তো বামেদের সময় ছিল যে ইমাম ভাতা চালু করা, এবং এই যে অনুপ্রবেশ না, এই যে গৌরব একটা মিনিট, এই যে অনুপ্রবেশের রাস্তা না, বামেদের সময়, বামেদের সময় না, শোনো গৌরব, বামেদের সময় উদ্বাস্তু আন্দোলনের নামে, মানে এটা তো একটা বামেদের সময় বিরাট মডেল, মানে লক্ষ লক্ষ উদ্বাস্তু হিসাবে যারা এসছে আর কি এই দেশে সীমানা পেরিয়ে, তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। না, আপনি কথা জাগলিং করলাম, আপনি শুরু করেছিলেন আপনি চলে গেলেন অনুপ্রবেশে। ইমাম ভাতা তো আছে, দুটোই বলছি। না, আপনি উদ্বাস্তু আন্দোলন নিয়ে যদি আলোচনা করতে চান তাহলে উদ্বাস্তু আন্দোলন নিয়ে আলোচনা করুন, যদি ইমাম ভাতা নিয়ে আলোচনা করতে চান তাহলে ইমাম ভাতা নিয়ে আলোচনা করুন। ইমাম ভাতার সঙ্গে উদ্বাস্তু আন্দোলনের কি যোগ আপনি পেলেন আমি জানি না। আর উদ্বাস্তু আন্দোলনের সময় বামেরাই দাঁড়িয়েছিল, তৎকালীন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছিল যারা উদ্বাস্তু হয়ে আসছে তাদের সুরক্ষা দিতে হবে, তাদের বসবাসের জন্য জায়গা করে দিতে হবে, তারা আমার দেশের অতিথি, এইভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, এটাই উদ্বাস্তু আন্দোলনের বিষয়। দ্বিতীয় কথা, আপনি ইমাম ভাতার কথা থেকে আপনি উদ্বাস্তু আন্দোলনে চলে গেলেন। আজকে আপনি বলুন তো, এই যে রাজ্যের বিধানসভা অধিবেশন চলছে, এই বিধানসভা অধিবেশনে আমরা কি দেখব? বিধানসভা অধিবেশনের সময় আমরা বিধানসভায় দেখব যে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন যে এই 5 বছরে তিনি কি করলেন। বাজেট পেশ করার পর তিনি বাজেটে কত টাকা খরচ করলেন, কত টাকা খরচ করলেন না, কোথায় কি খরচ করেছেন, এটা বিধানসভার বিরোধী দলনেতা প্রশ্ন করবেন। সেখানে না প্রশ্ন করে শুধু হিন্দু মুসলমান, কে বড় হিন্দু কে বড় মুসলমান, কে কাকে ঠুসে দেবে, কে কাকে চ্যাংদোলা করে বার করে দেবে, এটা একটা রাজ্যের বিধানসভাকে কুলুষিত করছে। এটা বিধানসভা আলোচনা হতে পারে? এটা মানুষের দাবি নিয়ে, মানুষের ভোট নিয়ে এরা বিধানসভায় গেছে, এরা বিধানসভায় গিয়ে মানুষের আলোচনা করবে? কে কোথায় ঠুসে দেবে, কে কোথায় হচ্ছে যে কাকে চ্যাংদোলা করে পড়বে, হচ্ছে এই যে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য শুনলেন, এর ফলে লাভ ক্ষতি কার হবে?
এর ফলে লাভ ক্ষতি কার হবে আমি জানি না, এর ফলে মানুষের ক্ষতি হচ্ছে না, সেটা তো লাভ তুমি- ক্ষতি কার হবে না সেটা না পরের সেটা প্রশ্ন। তো ওভারঅল, কারণ এটা বাজেট অধিবেশনের সেশন মানুষের চলছে ক্ষতি হচ্ছে এবার সেখানে মানুষের না, আসলে হ্যাঁ। রাজ্যের বিধানসভা যে কোনো আইনসভা হচ্ছে যে আমাদের কাছে কোনো নজির থাকে। যখন জ্যোতি বসু বিধানসভায় ছিলেন, বিধান রায় ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, কিংবা বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জি ছিলেন, সেখানে আলোচনা হতো। আলোচনায় ঠিক কি ভুল, কি কার কি রাগ কি প্রিয় সের পরের প্রশ্ন। কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি একটা শিক্ষামূলক আলোচনা পান বেশ, যেখান থেকে আমি আসবো, আপনি নির্যাস পাবেন যে একদম। রাজ্য এগোবে কি রাজ্য ঠিক। পিছবে। আচ্ছা, এই মানে প্রোডাক্টিভ বা প্রোগ্রেসিভ আলোচনা নেই, সেখানে সাম্প্রদায়িক একটা সম্পূর্ণ মেরুকরণ। আমার কথা হচ্ছে ভোট জিতে, এখন লক্ষ্য হচ্ছে 26-এ যে ইউনিফাইড অ্যাসপেক্টের কথা গৌরব বলছে যে মানুষের স্বার্থ লঙ্ঘিত, সেটা আমি গতকালও বলেছি যে একটা বিধানসভা নির্বাচন করতে মোটামুটিভাবে 25 কোটি টাকা খরচা হয়, নির্বাচন কমিশনের খরচ এবং রাজনৈতিক দলগুলোর খরচ মিলে। এই টাকাটা পুরো ওয়েস্ট অফ মানি হচ্ছে, কারণ মানুষের টাকাই হয়তো খরচা হয় এইভাবে ঘুরপথে রাজনৈতিক দলগুলোর হাত দিয়ে। সেখানে একজন বিধায়ককে নির্বাচিত করবার জন্য, আজকে আমাদের সঙ্গে আরেকজন বিধায়ক রয়েছেন, কালকে আরেকজন বিধায়ক ছিলেন গতকাল, তো তিনিও বলছিলেন যে হ্যাঁ এরকম খরচা হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে আমরা কাজ করতে পারি না, আমাদের কণ্ঠরোধ হয়। আমি বিরতির পর ফিরে এসে বঙ্কিম বাবুর কাছে যাব, আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো যে বিজেপি বিধায়করা এখন কি ভাবছেন। এই যে স্পষ্ট মেরুকরণের যে ইঙ্গিত, এর ফলে বিজেপির কি কোনো লাভ হবে, পলিটিক্যালি কোনো বেনিফিট, কোনো গেইন বিজেপি করতে পারবে, জিততে পারবে 26? আমি অবশ্যই সেই দিকে যাব একটা বিরতির পর। স্পন্সর্ড বাই ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং, লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফিরে আসলাম, আমি সরাসরি বঙ্কিমচন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, চাকদা বিধানসভার বিধায়ক। কিন্তু এখানে যা স্ট্যাটিস্টিক্স আমি একটু দেখছিলাম, সেখানে দেখা যাচ্ছে আপনার বিধানসভায় প্রায় 2.5 লক্ষ মতো ভোটার। 2019-এও যা এখানে রেকর্ড আছে সেই অনুযায়ী 2,34,301 জন ভোটার লোকসভা অনুযায়ী। তাতে আপনি 2021-এ ভোট পাচ্ছেন হচ্ছে 99,368, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 46.86% ভোট। কিন্তু এই যে স্পষ্ট একটা মেরুকরণ হচ্ছে, 2021-এ হিন্দুত্ববাদী দল বিজেপি, আপনি বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করছেন, সেটা ঠিক আছে, কিন্তু এখন যেরকম বিজেপি নেতারা হিন্দুত্ববাদ বা হিন্দু আমরা বা মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করছেন না, বিশেষত আপনার দলের নেতারা। হয়তো আপনাকে বিধানসভা একাধিক সময় দেখা যায় বিরোধী দলনেতার সঙ্গে, কিন্তু আপনার অবস্থান দলের অবস্থানই হবে হয়তো। আপনার যেটা বেনিফিট আছে, আপনার এলাকায় এসসি এসটিদের সংখ্যাটা অনেকটা বেশি আপনার বিধানসভায়, যেখানে এসসির সংখ্যা 31.85%, এসটি হচ্ছে 6.47, ওয়ারাজ মুসলিমের সংখ্যা অনেকটা কম, 7%-এর কাছাকাছি, 7.9%-এর কাছাকাছি। হয়তো এর জন্য আবার আপনি 26-এর বিধানসভা জিততে পারেন। কিন্তু এই যে যেখানে মুসলিম ভোটার একটা ফ্যাক্টর, এটা খুব ইম্পর্টেন্ট যে মুসলিম ভোটার একটা ফ্যাক্টর, অনেক যা 20%, 25%, 30% পর্যন্ত মুসলিম ভোটার কোনো কনস্টিটিউয়েন্সিতে বিলং করে, সেখানে বিজেপির জয় কিভাবে আসবে এই স্পষ্ট আড়াআড়িকরণের মধ্যে দিয়ে? আমি প্রথম আপনাকে বলি, আপনি যে পয়েন্টটা এখানে রেজ করলেন আমাকে উদ্দেশ্য করে বলার জন্য, সেটা হচ্ছে যে ঠিক আমার কনস্টিটিউয়েন্সিতে মুসলিম ভোট অনেক কম আছে, কিন্তু অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে কোথাও বেশি আছে। তো এখন এই যে বিভাজনের রাজনীতি, মেরুকরণের রাজনীতি আমাদের পশ্চিমবাংলায় যেটা চলছে, এটা তো কাঙ্ক্ষিত নয়, কারোর পক্ষেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু সময়ের সাথে এটা হয়েছে। তৃণমূল গভর্নমেন্ট 2011 সালে আসার পরবর্তী সময় থেকে আজকে আমাদের রাজ্যের যে রাজনীতির যে সংস্কৃতি, সেটাকে পুরো বদলে দেওয়া হয়েছে, পুরো বদলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি কিন্তু আগে ছিল না। লড়াই ছিল, আন্দোলন ছিল, সংগ্রাম ছিল, গণতন্ত্র ছিল, কিন্তু আজকে তো কিচ্ছু নেই। আজকে আমি মুখ্যমন্ত্রীর একটা কথা এখানে কোট করে শুরু করছি। মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে বিধানসভার অভ্যন্তরে চেয়ারের অবমাননা করা হচ্ছে। কে চেয়ারের অবমাননা করেছে? কে পথ দেখিয়েছে? কে এই পথে নিয়ে এসছে? আজকে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী। আজকে তিনি যখন বিরোধী ছিলেন তিনি তখন একরকম বলতেন, আজকে তিনি শাসকে আর এক রকম বলছেন। আজকে বাম বিরোধী কথা বলে তিনি অনেক ক্ষমতা এসছেন, কিন্তু বামেদের বিরুদ্ধে যা যা বলেছিলেন আজকে তিনি সেই কাজগুলো নিজে হাতে ধরে করছেন। একটা দৃষ্টান্ত দেওয়া যায়। কালকে শঙ্কর ঘোষ যখন প্রথম বিধানসভায় বলল, আপনি এই যে কথা বলছেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলছেন, আপনি ডেমোক্রেসির কথা বলছেন, কোন কনস্টিটিউশনের কথা আপনি বলছেন? কোন সংবিধানের কথা বলছেন? যে বিধানসভা হচ্ছে পশ্চিমবাংলার সবচাইতে পবিত্রতম জায়গা, যে বিধানসভা হচ্ছে সংবিধান স্বীকৃত,
গণতন্ত্রের সবচাইতে পবিত্রতম জায়গা, সেখানে দাঁড়িয়ে আপনি নেতৃত্ব দিয়ে এই বিধানসভা আপনি ভেঙে চুরমার করেছিলেন। আর আজকে আপনি বলছেন চেয়ারের অবমাননা করছেন। আজকে স্পিকার বলছেন বিজনেসের কাগজ বিরোধীদের হাতে আর আমি দেব না, তার কারণ এরা যেভাবে বিজনেসের কাগজ ছিঁড়ছে আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে। সেই জন্য তিনি তার অফিসারকে নির্দেশ দিয়েছেন কাল থেকে বিধানসভা চললে এখানে আপনি ওদের কোনো কাগজ দেবেন না। এটা একজন স্পিকার এই কথা বলতে পারেন? 1952 থেকে বিধানসভা যখন শুরু হয়েছিল গতকাল পর্যন্ত বিধানসভার অভ্যন্তরে কাগজ ছিঁড়েছে, বিরোধীরা যখনই থেকেছে তখনই ছিঁড়েছে। 1950 থেকে এই ব্যবস্থা চলে এসছে, পার্লামেন্টেও হয়, এখানেও হয়। তার জায়গায় বসে তিনি যদি কাগজ ছেড়েন এটা তো পরম্পরা চলে আসে, কিন্তু উনি বলছেন বিরোধীদের হাতে বিজনেসের পেপার দেওয়া হবে না, তাহলে বিরোধীরা ওখানে কি করে কথা বলবে? বিজনেসের পেপারই যদি সে না দেখতে পারে তাহলে বিধানসভায় সে বক্তব্য রাখবে কি করে? আর একটা যেটা বললেন, আপনি বললেন যে বিধানসভায় আজকে শিখা চ্যাটার্জিকেও বলতে বলা হয়েছিল, সেখানে উনি মানে হাতে এই বিজনেস কাগজ ছিল না বলে তিনি বলতেও পারেননি আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট তাই, আজকে বলতে পারেননি। তো এই হচ্ছে স্পিকারের ওখানের ভূমিকা। স্পিকার আমরা সাধারণত জানি একটা দল দ্বারা নির্বাচিত হয়, এটা ঠিক, কিন্তু স্পিকারের একটা নিরপেক্ষতা ভূমিকা থাকারও কতগুলো পথ তাকে দেখাতে হয়। আমি বাম জামানায় স্পিকার হাসিম আব্দুলকে দেখেছি, আজকে কাগজ ছিঁড়লে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, শুভেন্দু অধিকারী আমি ফার্স্টে স্পিকারের সামনে বসি, তারপরে পার্থ চ্যাটার্জি, তারপর শুভেন্দু অধিকারী, একদম ফার্স্ট রোতে স্পিকারের সামনাসামনি বসে আছি। শুভেন্দু অধিকারী আমার সামনে দিয়ে কাগজটা নিয়ে গিয়ে স্পিকারের 20 হাত দূরে তিনি দেখিয়েছেন, তিনি সাসপেন্ডের শিকার হলেন। আমি ওই চেয়ারে বসে আমি কাগজগুলো ছিঁচি, আমি সাসপেন্ডের শিকার হলাম। আমার পিছনে 3টে রোতে অগ্নিমিতা পাল তার বক্তব্য রাখছেন, তিনি কাগজ হাতে ধরে, তাকে সাসপেন্ড করা হলো। এটা কোন ডেমোক্রেসি? বিশ্বনাথ কারক একজন বিধায়ক, তিনিও বাম জামানার বিধায়ক, তিনি হাউসে নেই, হাউসে আসেননি, তাকেও সাসপেন্ড করে দেওয়া হলো। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ হ্যাপেনিং ইন অ্যাসেম্বলি? এটা তো শাসক দলের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ বা যেটা ঘটছে বিধানসভায়, আপনি বঙ্কিমদা একদম আমরা দেখুন, আমরা বাজেটের উপর বারবার রাজনীতি এই জায়গাটা, বাজেটের উপরে আমরা যখন আলোচনা করি, হ্যাঁ একদম, আপনি প্রসিডিং খুলে দেখবেন শুভেন্দু অধিকারী লজিক্যালি যে সমস্ত বক্তব্যখানে রেখেছে সেই বক্তব্যকে শাসক দল ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী একটা দিন যেদিন শুভেন্দু অধিকারী আসবে সেদিন আসবেন, আগে থেকে খবর পেয়ে যান। আর যেদিন উনি আসবেন তার আগে কোনো না কোনো ভাবে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেওয়া হয়। 9 মাস তিনি বিধানসভার বাইরে, 5 বছরের মধ্যে। এটাও বাস্তব, এটা হতে পারে কখনো? বিরোধী দলনেতা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, অথচ বিরোধী দলনেতাকে বাইরে রেখে, কিছু বিধায়ককে বাইরে রেখে তিনি বিধানসভা চালাবেন। আসলে শাসক চাইছে বিরোধী শূন্য করে সরকার চালাতে। বহু ইস্যু আছে, বলে শেষ করা যাবে না। আজকে মুখ্যমন্ত্রী এখানে বলছেন, কালকে কতগুলো খুব মুখরোচক কথা প্রথম দিকে বলেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী তো আমাদের রাজ্যে শাসন ব্যবস্থাটাকে কোথায় নিয়েছে? প্রথম যখন উনি মুখ্যমন্ত্রী এলেন, ফার্স্ট আপনাদের মনে আছে, একজন আসামিকে তিনি থানায় গিয়ে ছাড়িয়ে নিলেন অ্যাজ এ চিফ মিনিস্টার। তো পথটা কে দিয়েছে? সমস্ত অনৈতিকতার পথ আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এটা হয়েছে, এবং আজকে আমি সুকন্যার কাছে আসার আগে বলি, আজকে আমরা দুটো খবর করি, দু জায়গায় পুলিশকে সরাসরি অ্যাটাক করছে কারা? মাটি মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়া, গরু মাফিয়া, এরা। বাঁকুড়া আর মুর্শিদাবাদের দুটো খবর আজকে দেখাতে গিয়ে আমাদের চমকে যেতে হয়েছে, পুলিশকে হাঁসুয়ার কোপ খেতে হয়েছে। অর্থাৎ অপরাধীরা আজকে মনে করছে এটা তাদের মুক্তাঞ্চল। যখন পুলিশ প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করছে, পুলিশকে কোপ খেতে হচ্ছে। কোথাও পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে আততায়ী পালিয়ে যাচ্ছে, কয়েকদিন আগের খবর আমরা জানি। আমার কথা হচ্ছে এই যে ল অ্যান্ড অর্ডার, এটা একটা অ্যাঙ্গেল, মানে এইদিকে কতটা অবনতি ঘটেছে সেটা সুকন্যা হয়তো ব্যাখ্যা করতে পারবে। কিন্তু আমি এই যেহেতু বঙ্কিমদা বারবার করে বলছেন যে বিধানসভাতে একেবারে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, আমার মনে আছে যে শুভেন্দু অধিকারী কাগজ নিয়ে বলতে শুরু করেছিলেন যে এই নদিয়ার যে হাঁসখালির যে ধর্ষণ কাণ্ড সেটা নিয়ে, সেই বিষয়ে উনি বলছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন একদম কাগজ উল্লেখ করে, বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে, মমতা ব্যানার্জি সেদিন হাউসে উপস্থিত, বঙ্কিমদা হয়তো ছিলেন, হ্যাঁ ছিলেন, তো সেদিন উনি বলা শুরু করলেন যে মানুষের যেমন জ্বর ব্যাধি হয় সেরকম ধর্ষণও একটু একটু হয়। এই কথা বলার সাথে সাথে বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, আপনি এসব কথা বিধানসভার মধ্যে বলতে পারবেন না, আপনি আমাকে কাগজগুলো জমা দিন, আমি কাগজ দেখব।
আমি কাগজগুলো দেখে নেব, আমি বুঝে নেব। অর্থাৎ বিরোধীদের যে কণ্ঠরোধ হচ্ছে সেই ঘটনা যখন বিধানসভার মধ্যেকার ছবি বাইরে আসে সেটা খুব পরিষ্কার। অর্থাৎ যে ঘটনা ঘটছে সেই ফ্যাকচুয়ালসগুলো নিয়ে যখন অন পেপার উইথ লজিক কথা বলতে চেষ্টা করা হচ্ছে, আটকানো হচ্ছে। অন্যদিকে পুলিশ আক্রান্ত হচ্ছে। বুঝুন, এই পুলিশকেই প্রশাসনিক সভায় বসে মমতা ব্যানার্জি সমালোচনা করছেন। কোথায় আছি আমরা? সুকন্যা জবাব দেবেন। অবশ্যই হিন্দু মুসলিম পলিটিক্স এখানে দাঁড়িয়ে আমি জানি না কে কার মতো ব্যাখ্যা করবেন। এর একটা স্পষ্ট দিক চলে যাচ্ছে আগামী দিন। আমি জানি না কে কাকে বাইল্যাটারাল সমর্থন করছেন, নাকি উল্টো পথে কাউকে অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছেন এই হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করতে গিয়ে। এটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। সুকন্যার কাছে আসবে একটা বিরুদ্ধ। সুকন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে একসময় যা যা প্রতিবাদ করতেন, আজকে তিনি সুযোগ্যা শিষ্যার মতো সেই কাজগুলো করছেন। একটু আগে প্যানেল থেকে অভিযোগ এসছে। আমার কথা হচ্ছে, উনি আগে বলতেন যে আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমাকে বেল বাজিয়ে দেওয়া হচ্ছে, আমার সাউন্ড অফ করে দেওয়া হচ্ছে। একসময় উনি বলতেন আমায় বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছে না, বিধানসভার সামনে নিগ্রহের কথা বা রাইটার্সের সামনে নিগ্রহের কথাও বারবার করে সামনে এসছে। অর্থাৎ এই যে কণ্ঠরোধ প্রক্রিয়াটা এখন উনি 100% করছেন, বঙ্কিমবাবুদের এটা দাবি। এটা মানে এটা তো গণতন্ত্রের কোনো প্রোডাক্টিভ দিক নয়। আলোচনাই হচ্ছে না। বাজেট অধিবেশনের দ্বিতীয় সেশন পুরো ওয়াকআউটে চলছে। সামনে আপনাদের এই চ্যানেলটা চলছে না? না, তাহলে হয়তো অন্য কারোর চ্যানেল। কেন এতক্ষণ যে আলোচনা হলো, আমি যে টপিকটা এখানে ডিবেটের জন্য এসেছি, আপনারা আমাকে ডেকেছেন, সেখানে আমি দেখতে পাচ্ছি ধর্ম নিয়ে রাজনীতির বিভাজন বিধানসভাতেও। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি, নেতা স্বার্থ, জনস্বার্থ, এই হচ্ছে আপনাদের টপিকটা আজকে। মানে আপনাদের এখন আনইজি ফিল হচ্ছে লাস্টে? না, আনইজি ফিল হবে কেন? ল অ্যান্ড অর্ডার নিয়ে বলাতেই আপনার হট করে নিশ্চয়ই আপনারা আগে ঠিক করে নিন যে কোন টপিকটা নিয়ে থেকে আলোচনা করবেন। আপনাকে রাগাবো না, আপনি ঠিক আছে, আপনি সংখ্যালঘু নিয়ে বলুন, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ আজকে হাসুয়ার কোপ খেয়েছে, আপনি অস্বীকার করবেনটা কি করে? আগে এত এই যে ঘটা করে আপনারা যেটা কোথায় হয়েছে? মুর্শিদাবাদ ধর্ম নিয়ে এই যে উত্তেজনা বিধানসভায়, সেটা নিয়ে কিছুটা বলার সুযোগ দিন। বলুন না, ডেফিনেটলি ওটা তো জানিয়েছেন সবাইকে। আপনি শাসক দল বলে আপনার মানে সব সময়। হ্যাঁ, ওগুলো নিয়ে পরে আসছি। রাষ্ট্র, রাজ্য, অনেক কিছুই শুনলাম। রাজ্যের প্রতি প্রচুর অভিযোগ। রাজ্য এই যে একদলকে বঞ্চনা করছে, আরেক দলকে তুলে ধরছে ধর্ম নিয়ে, এটা নিয়েও প্রচুর অভিযোগ। কিন্তু রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের যে সমস্ত নেতারা বলে যাচ্ছেন, মুসলিম হিন্দু নিয়ে বলে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা শুভেন্দুবাবুকে যথেষ্ট শ্রদ্ধা করে, এবং শুভেন্দুবাবু আমাদের এখানকার পশ্চিমবঙ্গের একজন বিরোধী দলনেতা, তাই তো? ওনার মুখে আজকে আমরা শুনলাম যদি কোনো মুসলিম বিধায়ক হিসেবে যেতে তৃণমূল দল থেকে, ওনাদের নাকি উনি চ্যাংদোলা করে ফেলে দেবেন। বা শুনলাম আমাদের মুখ্যমন্ত্রী, যিনি নাকি ওনারও মুখ্যমন্ত্রী, পুরো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওনার সম্বন্ধে উনি বলছেন গণ্ডমূর্খের মতন কথা বলছেন। আরে শুভেন্দুবাবু, শুভেন্দুদা, উনি আমাদের বিরোধী নেতা হিসেবে যদি এই ধরনের কথাবার্তা বলেন, আমার তো মনে হয় ওনার এই কথাবার্তা শুনে, বা উনি বিধানসভাকে বা বিরোধী দলনেতার এই পোস্টটাকে যেভাবে কালিমালিপ্ত করছেন, ওনার দলও হয়তো ওনাকে সমর্থন করছে না। এটা আমার কাছে সূত্র মারফত খবর আছে। আপনাদের কাছে তো অনেক খবর থাকে, আমার কাছেও খবর আছে। ওনার দল ওনাকে সাপোর্ট করছে না, ওনার দল আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না। আরে আমাদের সূত্র মারফত খবর, আপনারা যোগাযোগ রাখতে পারেন। আচ্ছা, তারপরে বিজেপি সুকন্যার সঙ্গে যোগাযোগ করছে, থাকতে পারে না, এরকম কোনো আপত্তিকর ব্যাপার আছে নাকি? যে কোনো বন্ধু বা পরিচিত কেউ থাকবে না, তার কাছে আগে অনেক দলবদল হবে হয়তো। দেখুন, হতেই পারে, হচ্ছে। আর আরো কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছেন, সরকার খবর যখন বিজেপি আপনাকে জানাচ্ছে। আরে বলছি তো, লাইনে অনেকে দাঁড়িয়ে আছেন, চলে আসবেন, এখনো যোগাযোগ আছে। বঙ্কিমবাবু ওটা ভালো করে বলতে পারবেন, হয়তো ক্যামেরার সামনে বলছেন না। এই যে আমরা বিরোধী দলনেতার যে এই ব্যাপারগুলো আমরা দেখছি, আমার তো মনে হয় উনি যত চিৎকার করবেন, বা ওনারা যত চিৎকার করে তৃণমূল নেত্রী এবং তৃণমূল দলকে গালাগালি দেবেন, তাতে বোধহয় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিকেই বেশি এগিয়ে আসবে। এটা আমার শুধু বিশ্বাস নয়, এটা আমরা জানি। বাংলার মানুষ রেখে দিয়েছেন যে আমাদের দিকেই ওনারা আসবেন। ওনারা যত চিৎকার করবেন, যত গালাগালি করবেন, ধর্ম করে নিয়ে চিৎকার করছেন, এই যে ধর্ম করে নিয়ে চিৎকার করছেন, তাতে কোনো রকম লাভ হবে না। দেখুন, উনি কিন্তু আমাদের তৃণমূলের সাথে এখন থেকেই যোগাযোগ রাখতে শুরু করেন, কারণ তৃণমূলের
তৃণমূলের ভেতরে কোথায় গালাগাল দিচ্ছেন ওটা বঙ্কিম বাবু জানেন, নেতা মানুষ তো জানতেই পারেন। তারপর দল বদলও করেছেন, ওনার একটা অভিজ্ঞতা। আপনার যেমন যোগাযোগ আছে বন্ধু বান্ধবদের মতো, আমাদের তো যোগাযোগ আছে। বহু তৃণমূল তো আমাদের ফোন করছে। একদম। একজন বিধায়ক আমাকে বলছে যে আপনি চলে আসুন আমাদের দলে। শুনুন, একজন বিধায়ক তৃণমূলের বলছে আমাকে, আমি নাম বলবো না, আমায় বলছে আমাদের দলে চলে আসুন, আসলে একটা পদ পাবেন। তাপসী মণ্ডল কালকে চেয়ারম্যানের পদ পেয়েছে, চেয়ারম্যান পার্সন। অথচ এই বলাটার কারণটা কি? তিনি 3 বারের এমএলএ, তিনি একটা পদ পাননি, তার জ্বালায় তিনি বলছেন। একবার বলছেন তারা खतरे में है, अरे खतरे में है तो वो लोग जो पॉलिटिकल पार्टी के एक साइड में है। আর আমাদের কোনো রকম চিন্তা নেই, আগামী 26টা আমাদেরই দখলে থাকছে, সেখানে ধর্ম নিয়ে মারামারি করুন আর যাই করুন। এবং দেখুন আপনাদের বিরোধী নেতাই কিন্তু আমাদের অনেক সাপোর্ট করে দিচ্ছে, আমাদের যাতে পথটাকে আরো এগিয়ে যেতে পারি তার জন্য উনি আমাদের সাহায্য করে দিচ্ছেন। আর এটা আপনার বোঝার ভুল, আপনার বোঝার ভয় পাচ্ছে। আর বিধানসভায় হয় কাগজ ছেঁড়া ভয় পাচ্ছে বলেই মমতা ব্যানার্জি বিধানসভায় এসে শুভেন্দু অধিকারীর উত্তর দেয় না। আপনারা আপনারা কেন ওখানে কাগজ ছেঁড়াছাড়ি করছেন? সেটা হচ্ছে যে এই যে তৃণমূল তো সরকারি দল, তৃণমূলের যিনি প্রতিনিধিত্ব করে তিনি একটা কথাও বললেন যে রাজ্যের মানুষের আলোচনা, মানুষের স্বার্থের আলোচনা। তিনি কিন্তু আরে দিদি, দিদি আপনার কথার মধ্যে আমি বলিনি। ঠান্ডা হই, আমরা একটু শোনাবো কুণাল ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন, শুনুন। আমাদের পরিষ্কার বক্তব্য, তৃণমূলের কোনো বিধায়ক যদি কোনো খারাপ কথা, বিতর্কিত কথা বলে থাকে তাহলে সঙ্গে সঙ্গে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল ব্যবস্থা নিচ্ছে, সতর্ক করছে, সেন্সর করছে। বিজেপি কি করেছে সেটা বলুক। যখন তৃণমূলের কোনো বিধায়ক খারাপ কথা বলেছেন, বিতর্কিত কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, দলনেত্রী এবং নেতারা হস্তক্ষেপ করে প্রকাশ্যে বলা হয়েছে উনি ঠিক কথা বলেননি, ওনাকে ফোন করে বলা হয়েছে এই জিনিস বলা যায় না। আর এখানে যখন বলা হচ্ছে, বিরোধী দলনেতা বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেবো, তো তখন মিনিমাম নিন্দাটুকু তো বিজেপির মধ্যে থেকে আসছে না। ওরা আইনের কথা কি বলছে, ওটা দল মিলেই প্ররোচনাকে সাপোর্ট করছে। বেসিক তফাৎ আছে। যে কোনো ব্যক্তি তার নিজস্ব সত্তা আছে, ব্যক্তির ভাবনা চিন্তা আছে, এটা গণতান্ত্রিক রাজ্য। দল সে যখন বলবে আমি সব দলের মধ্যে আমি তৃণমূল, আবার কোনো ধর্মপ্রাণ ব্যক্তি যদি তিনি মনে করেন এবার ধর্ম আগে না দল আগে, এটা কোনো বিতর্ক হতে পারে না। অন্য দলের থেকে আমার দল আগে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কোনো ব্যক্তি তার নিজের ধর্মকে ভালোবাসতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম আগে না দল আগে, তো কোনদিন তো আপনারা এই বিচার করতে আরম্ভ করবেন যে আমি বাবাকে বেশি ভালোবাসি না মাকে বেশি ভালোবাসি, আপনারা তো সেই বিচার করতে আরম্ভ করবেন। গৌরব, যাই হোক, কুণাল ঘোষকে দেখে মনে হচ্ছে আমার যেন জ্ঞানপাপী রাস্তায় নেমেছেন। সেটা হচ্ছে হুমায়ুন কবির যেদিনকে বলেছিলেন কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, সেই দিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী কোনো সুমোটো ব্যবস্থা গ্রহণ করেননি। কেন? তাহলে তো এতটা অবধি লড়াতো না। দিদি আমার কথাটা বলতে দিন, আপনি আপনার কথা বলবেন। দ্বিতীয় কথা, হুমায়ুন কবির প্রাক্তন বিজেপি, আপনি জানুন হুমায়ুন কবির প্রাক্তন বিজেপি, তারপর এখন তৃণমূলে এসছেন। আর শুভেন্দুবাবু প্রাক্তন তৃণমূল, এখন বিজেপিতে গেছেন। এখন এই ভাই ভাতিজার মধ্যে লড়াই, সেই লড়াইতে পড়ে রাজ্যের অবস্থা হচ্ছে বেহাল। এর বাইরে কোনো আলোচনা নেই। অসুবিধা বলেছে দলের ঊর্ধ্বে আগে আমার জাতি, আর দলের বাবু ঠিক উল্টো কথা বলছে। আরএসএস কি বলছে? বঙ্কিম বাবু আপনি বলুন, আরএসএস কি বলছে? আপনার দিল্লির নেতারা কি বলে? আপনার দিল্লির নেতারা কি বলে? গলি মারা সালেকো আপনার দিল্লির নেতারা বলেন, আপনি বলুন সেই কথা অন্যায় কথা, আপনি বলুন প্রকাশ্যে। বলুন আপনার নেতা আপনার নেতা বলছেন গলি মারা সালেকো, আপনি বলুন সে কথা ভুল।
আচ্ছা, একটা বিরতি নিয়ে আমি ঝন্টু বড়াইকে আমাদের সঙ্গে রয়েছেন। এই ব্যাখ্যায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি এবং স্পষ্ট আড়াআড়িকরণ। যার যা খুশি আলোচনায় আনলে হবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে কেউ সুবিধা পাচ্ছে কিনা, কারোর ক্ষতি হচ্ছে কিনা, আমরা এই আলোচনায় রয়েছি। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু প্রশ্ন বিরোধীদের আলোচনায় তুলেছেন। বঙ্কিমবাবু যেটা বলছেন ভয়াবহ, একটা স্ট্রেচারে, একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় বিরোধীরা কিছুই বলবে না, বিরোধীদেরকে বলতে গেলেই ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়া হবে, মার্শাল ডেকে তাড়িয়ে দেওয়া হবে, তাহলে রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে তাহলে তৃণমূল কি চাইছে এটাও তো পরিষ্কার করতে হবে মানুষের সামনে। আজকে যদি কোনো একটা অ্যাসেম্বলিতে যিনি রিপ্রেজেন্ট করছেন তার বিধানসভা নিয়ে যদি বলতেই, এই যে কয়েকদিন আগে মনোজ ওরাও, শঙ্কর ঘোষ এবং দীপক বর্মন তিনজনই উত্তরবঙ্গের বিধায়ক। আমি ঝন্টুদার সঙ্গে কথা হচ্ছিল, ঝন্টুদা খুব অদ্ভুত ভাবে বলছেন, বা আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন উত্তরবঙ্গ তো ডেপ্রাইভড হবে এর জন্য। উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা যদি কথা বলতে না পারেন, কেউ ফালাকাটা, কেউ শিলিগুড়ি, কেউ ইত্যাদি জায়গা, এরা যদি কথাই না বলতে পারেন, তাহলে উত্তরবঙ্গ ডেপ্রাইভড হচ্ছে, উত্তরবঙ্গের মানুষ বেনিফিটেড হচ্ছেন না কোনোভাবে। এবার এই তুমি বিজেপি, তুমি এসইউসি বা তুমি বামপন্থী, এটা বলতে গিয়ে রাজ্যের উন্নয়নকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রং পাচ্ছে, এটাও আমরা আলোচনায় আসবো। ঝন্টুদার কাছ থেকে কনস্ট্রাকটিভ আলোচনা শুনবে এবং এই ধর্মকেন্দ্রিক আলোচনা একদম স্পষ্ট আড়াআড়িকরণ বিজেপিকে কি মাইলেজ দেবে, এই সরাসরি প্রশ্ন ঝন্টুদার কাছে থাকবে। বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। একেবারে ফিরে আসলাম, আমরা আলোচনা থাকবো, ঝন্টুদার কাছে যাব। ঝন্টুদা, একদিকে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ বারবার করে বিজেপি করছে, অন্যদিকে একটা আইনসভা বলা যেতে পারে বিধানসভা, সেখানে দাঁড়িয়ে বিরোধীদের পুরো কণ্ঠরোধ, বারবার করে প্রিভিলেজ, বারবার করে সাসপেন্ড, বারবার করে তাড়িয়ে। মানে আমার কথা হচ্ছে যে একজন মানুষের তো প্রতিনিধি তারা, অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষ ওনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, তা সেখানে মানুষের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে এবং পাশাপাশি এইভাবে অসম অবস্থা চলতে থাকলে তো শাসকের শক্তি হয়ে যাবে। আমি দুটো কথা দিয়ে শুরু করি। 2006 তৃণমূল প্রধান বিরোধী দল হতে পারেনি বিধানসভায়, 29টা সিট, আমাদের বিধানসভায় 10% হিসাব ধরলে 29.4, অর্থাৎ 30টা গড়পড়তা। হাসিম আব্দুল হালিম বললেন যে জ্যোতিবাবুর রেফারেন্স টেনে হাউস বিলংস টু অপোজিশন, সেই পুরনো কথাটা এবং সত্যি কথাটা। তাই তিনি কিছু ম্যান্ডেট চেঞ্জ করে বললেন তৃণমূলকে প্রধান বিরোধী দল করা হোক, কারণ তিনি জানেন বিধানসভার স্পিরিটটা বিরোধী দলের হাতে, অর্থাৎ বিরোধী নেতা দলনেতা আয়না, যে আয়নায় এই গণতন্ত্রে শাসক তার মুখটা দেখে তার মুখটা কেমন সাজানো। একদম একদম। আজকে সেই বিধানসভা, সেই স্পিকারের ভূমিকাটা, যেই স্পিকারের ভূমিকাটা বেঁধে দেওয়া হয়েছে হলাহল কল্লোহন মামলায়, মাননীয় সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে স্পিকার শেষ কথা নয়, স্পিকারের হাত বেঁধে দেওয়া আছে, স্পিকার কিন্তু শেষ কথা নয়, এটা ভুল দেওয়া হয়। আজকে এই স্পিকার, এই বিধানসভা, এই সরকারের সময় তো আব্দুল মান্নাল, দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, নরহরি মাহাতো, মনোজ তিগ্গা এই বিধানসভায় মার খেয়েছে। আমি উদাহরণগুলো বলছি তোমাকে। এই বিধানসভা এমন একটা জায়গা যেখানে তুমি তোমার পিতৃপুরুষের পরিচয়, তুমি কোন কুলে জন্মেছো সেটা বলার জায়গা নয়, এটা দেয়নি এই সংবিধান, দেয়নি আমাদেরকে। 176, 164 এই উপধারায় স্পষ্ট লেখা আছে ওখানে কি হবে আলোচনা, জনগণের ট্যাক্সের টাকায় তাদের প্রতিনিধি, বাদী বিবাদী আলোচনা হবে। তুমি খেয়াল করো, একটা সময় ছিল এই বিধানসভায় এমন প্রাজ্ঞ লোক ছিলেন, ইভেন লোকসভায় জওহরলাল নেহরু নাকি বিরোধীদের কথা শুনতে শুনতে হেলে পড়ে যেতেন, তন্দ্রাগ্রস্ত হতেন, সবার কথা শুনতেন। এটা ছিল আমাদের গণতন্ত্র, যে গণতন্ত্রে আজকে শুনছি আমি, যেটা বিরোধী দলের একজন বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন যে তাদের কাগজ দেওয়া হচ্ছে না। আমি তোমায় বলি যে এই বিধানসভা, যেই বিধানসভার স্পিরিটে ধর্মটা কিন্তু কোনো আলোচ্য জায়গা নয়। আজকে তোমাকে একটা বেন্ডিত রিচার্ড ও জার্মান অ্যান্ডারসনের একটা কথা বলি, যেখানে উনি বলছেন নেশন একটা ইমাজিনেশন কমিটি, আর এই ইমাজিনেশন কমিটির একটা ক্রাইটেরিয়া হচ্ছে ধর্ম। অর্থাৎ যদি তাই হয়ে থাকে, ধর্ম মানুষের মধ্যে যদি ঢুকে যায় বা ঢুকে দেওয়া হয়, সেখানে উন্নয়ন প্রবেশ করে না। তার মানে কি রাজ্য সরকার সন্তর্পণে ধর্মটাকে, আমি আবার বলছি, বিরোধীরা যে কাজটা করছে সেটাও রাজ্যের দায়িত্ব দেখার, তার বিরুদ্ধে মামলা করার। যদি তার দলের লোক করে, রাজ্যের প্রশাসনের প্রধান যিনি মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করবে, তিনি হুমায়ুন কবির কিংবা একদম গৌরব ঠিক কথা বলেছে, একটা কথা বলেনি, একটা কথা নয়। আর কথা উনি বলবেন কেন? উনাকে তো পাওয়ার দেওয়া আছে, উনি পুলিশ মন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী। এই
স্কাউন্ডেলদেরকে, সেটা বিরোধী হোক বা শাসক, ইমিডিয়েট কোমরে দড়ি বানানো উচিত ছিল। একদম গৌরব বলছি যে এই যে ঝন্টুদা বললেন না যে রাজ্যের পুলিশ মন্ত্রী, আচ্ছা আপনি বলুন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন পুলিশকে আমরা আধ ঘন্টা সময় দিয়েছি, হুগলিতে দাঙ্গা হচ্ছে। পুলিশ মন্ত্রী নিজে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে সরকারি প্রোগ্রামে তিনি বলছেন যে পুলিশ আধ ঘন্টা অপেক্ষা করেছে, ওখানে দাঙ্গা হয়েছে। এটা তার মানে আপনি কি কোথায় নিয়ে যাচ্ছেন? তার মানে আপনি হচ্ছে যে আরএসএস এর যে এজেন্ডা, সেই এজেন্ডা হিন্দু মুসলমানের মধ্যে যে লড়াই, সেই লড়াইকে আপনি বাধিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরেকটা অ্যাড করো, রেড রোডে উনি একটা নির্দিষ্ট ধর্মে নামাজ পড়তে গিয়ে বলেছিল ভোট দিন আমাকে, ভোট দিন আমাকে, রাজধর্ম নয়, এটা বলে মুখ্যমন্ত্রীর। বঙ্কিমদা প্লিজ, এই ধর্মের মেরুকরণ, এটা মানে বিজেপির একদম কার্যত প্রায় আনঅফিশিয়াল তকমা লেগে গেছে যে হিন্দুত্ববাদী দল। এই তকমা আপনাকেও বহন করতে হয়, আপনার এলাকাও আপনার ভোট। এক মিনিট বঙ্কিমবাবু, আমি 5 সেকেন্ড চাইবো। আপনি পুলিশ মন্ত্রীর কথা বললেন না, আমি লিখছিলাম পরপর দুলাল সরকার থেকে শুরু করে অনুপম দত্ত থেকে শুরু করে এই যে সুশান্ত রায়, এই যে পুলিশ, এই যে তৃণমূলের ওপরে আক্রমণ, পুলিশ মন্ত্রী হিসেবে ওনার কি দায়িত্ব? যে এই যে বড় মাথা, সবাই বড় মাথার কথা বলছেন, কিন্তু পুলিশ বড় মাথা হচ্ছে যে খুঁজে পাচ্ছে না, পুলিশ মন্ত্রীর দায়িত্ব নেই। ঠিক, বঙ্কিমদা আমার যেটা বলার সেটা হচ্ছে যে আজকে এখানে মেরুকরণের বিষয়টাকে এজেন্ডা করে আলোচনাটা শুরু হয়েছে। আমি বলছি শুভেন্দু অধিকারী একটা কথা বলেছে, সেটা নিয়ে চর্চা হচ্ছে, বিতর্কিত একটা বিষয়, আলোচনা হতে পারে, মানুষের রাইট আছে, ডেমোক্রেটিক রাইট আছে। কিন্তু আমি বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন, তিনি যখন দুধেল গরুর কথা বলেন, তখন কেন তারা এই প্রশ্নে বলেন না? কুণাল ঘোষ একটু আগে বললেন না কেন যে চ্যাংদোলা করে ফেলেছে, তাহলে আমার মুখ্যমন্ত্রী দুধেল গরুর কথা বলছেন। এই মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছেন আপনারা অতি বাড়াবাড়ি করছেন, যদি ওরা একসাথে রাস্তায় নামলে আপনারা সামলাতে পারবেন তো? উনি কাদেরকে ইঙ্গিত করছেন, কাদের ইন্ডিকেট করছেন, কি বলতে চাইছেন? এটা কি বিভাজনের রাজনীতির মধ্যে পড়ে না? আসল কথা তুষ্টিকরণ। এই তুষ্টিকরণের রাজনীতিটা আজকে শাসক দল এমনভাবে করছে একটা ধর্মের মানুষকে নিয়ে, যে সেটার ওপর ডিপেন্ড করেই তাকে ভোট ব্যাংক করতে হচ্ছে, আর যার ফলেই তাকে ক্ষমতায় আসার ভাবনাটা ভাবতে হচ্ছে। আজকে বলুন তো, মুসলিম সমাজের জন্য উনি অনেক কিছু বলেছিলেন। উনি বলেছিলেন 10,000 মাদ্রাসা করে দেবো, 10% সংরক্ষণে মুসলিমদের চাকরি দেবো। আসল কথা, কটা মুসলিম চাকরি পেল? সেই অংশের মুসলিম কটা মৌলবাদী মুসলিম কটা, কিছু গুন্ডা, কিছু মাস্তান, কিছু মাসেল পাওয়ার মুসলিম, তাদেরকে ব্যবহার করে ভোট লুট করছেন। আর সাধারণ মুসলিম যারা, তারা শিক্ষায়, দীক্ষায়, কর্মস্থানে, কোনো জায়গায়, সব জায়গা থেকে তারা বঞ্চিত। আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন ওই 500 টাকা 1000 টাকা যদি আপনার ওই ইয়ে ভাতা দেয়, তা দিয়ে তো মানুষের মন জয় করা যায় না। ঠেলায় পড়ে তাদের নিয়ে অর্থনীতি চেঞ্জ হয় না। ওনারও খুব প্রাণ কাঁদছে। দেখুন, না প্রাণ কথা না, উনি যেটা বলছেন পরিষ্কার, নিয়ে প্রচুর কথা বললেন। রাজ্যে দুধেল গাই বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলিমদের এই কথা বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ওই কথা বলছেন, সবই বললেন। কিন্তু ঝন্টুবাবু সাহস করে বলতে পারলেন না যে রাষ্ট্রের ওপাশ থেকেও এই যে হিন্দু খাত্রে মে হ্যায়, হিন্দু খাত্রে মে হ্যায়, হিন্দু একেবারে শেষ হয়ে যাচ্ছে, এই কথাগুলো বারবার ব্যবহার করে ভোটের প্রচার করা হচ্ছে। সেটা কিন্তু উনি বলার সাহস, দেশ বিভাজনের সময় 73% হিন্দু ছিল, সেটা পার্সেন্টেজ নামতে নামতে আজকে 68-69 এ চলে এসেছে। আমরা ক্ষুদ্র মানুষ একটু তাহলে হিন্দু তো কমছে, যেটা বাস্তব সেটা তো স্বীকার করবে। কোথায় হিন্দু কমে যাচ্ছে তো? দেখুন, আপনি পার্সেন্টেজটা দেখুন, আরে পার্সেন্টেজে মুসলিমদের বাড়তেই পারে, কেন? ওনাদের একটা বিশেষ ব্যাপার আছে। আপনি তো বলছেন হিন্দু কমে যাচ্ছে, হিন্দু কমে যাচ্ছে, হিন্দু একবার একটু শুনেন। মোহাম্মদ সেলিম এই ইস্যুতে কি বলছেন প্লিজ? শুরু করলেন কেন? মোহাম্মদ সেলিম কি বলছেন একবার শোনাবো। কেন সিবিআই সব তথ্য জানার পরেও কেন তাকে ডাকছে না, কেন রেড করছে না, কেন সব উদ্ধার করছে না? মানি লন্ডারিং এর কেস হোক, দুর্নীতির কেস হোক, এবং ক্যামক স্ট্রিটের অফিসে টাকা জমা দেওয়া হয়েছে, সাক্ষী সাবত গিয়ে বলছে আজ পর্যন্ত ক্যামক স্ট্রিট রেড হয়েছে। সুতরাং এইসব ভুলে গিয়ে নয়, এসব ভুলিয়ে দেওয়ার জন্যই। আর এখানেই হচ্ছে যে আসলে ওটা বিজেপি আলাদা নয়, তৃণমূলেরই আরেকটা অংশ, কন্টিনজেন্ট। গৌরব বলছিল যে হুমায়ুন বাবু আগে বিজেপিতে ছিলেন, এখন তৃণমূলে এসছেন। শুভেন্দু বাবু আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে গেছেন। তাই হচ্ছে তৃণমূল বা বিজেপি ভাই ভাই। কিন্তু এর দিক থেকে আমরা একটা কথা বলতে পারি,
বঙ্কিমবাবু কিন্তু আগে অন্য দলে গৌরবদের দলে ছিলেন, আরে এখন সেটা বিজেপিতে হতেই পারে, এসেছেন। এটা তো- আরে হতেই তো ওনারা পারে, অপরাধ অন্যায় আরে করছেন না। হতেই তো পারে। আমার কথা হচ্ছে দেখুন, পলিসি নিয়ে আজকে কে আরে কোথায় আপনার রয়েছে নেত্রী তো সেটা আগে আমাকে বলুন। কংগ্রেসে ছিল। আরে আমি তো স্বীকার হ্যাঁ, করছি। আপনার নেত্রী আমি তো আগে বলছি কংগ্রেসে হতেই ছিল, পারে। সেটা বলছেন না আমি কেন? বলছি সেটা বড় হতে কথা পারে। না। গৌরব। তা বলে এটা যে উনি সেটা বলছেন, কে এই কেন যে কোথায় আর রেট আমি করলো বললাম না, না, এটা সম্পূর্ণ সুকন্যা দি, আমি আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে ইনভেস্ট দেবাশিস দা, সেন্ট্রাল গভর্নমেন্ট যা করবে আপনি কেন তাই করবেন? আপনি দেবাশিস জানেন দা, না? তাই তো করছি না, উনি সেলিম বাবু কথাটা বলছেন, দেবাশিস দা, তার পরিপ্রেক্ষিতে আমরা আপনি কথাটা বলছি। তৃণমূলকে জিজ্ঞেস করবেন যে আপনার বাবার নাম কি, তৃণমূল বলবে আমার দাদু ওখানে ছিল, বাবার আরে নাম বলবে না। আপনাদের সবার তার নামই কারণ তো হচ্ছে চেনেন। আসলটা তো বেরিয়ে আপনাদের পড়বে। সবার নামই তো অর্জুন চেনেন। সিং ছিলেন তৃণমূল, হলেন বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি। অর্জুন সিং খুনের আসামি তৃণমূল বলেছে, তৃণমূলের নেতারা বলেছে, বঙ্কিম, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ লাস্ট শেষ হয়নি। করবো, শেষ করবো। অসুবিধা বঙ্কিম হচ্ছে দা, না। একদম সময় নেই। তাই হোক, বঙ্কিম দা। বঙ্কিম বাবু ওনার এই ধর্ম ছেড়ে দিয়ে হ্যাঁ, এখন বেরিয়ে আমি এসেছেন। লাস্ট কথা বলছি। মুসলিমদের একদম প্রতি লাস্ট, তিনি আমি লাস্ট কথা সদয়। বলছি, লাস্ট কথা বলছি। বুঝতে পেরেছেন ভুলটা আস্তে আস্তে কোথায়? আমি সুকন্যা, বলছি সুকন্যা দি। সেলিম দা এইমাত্র যেটা বললেন যে আসলে বিজেপি আর তৃণমূল সমর্থক। একই নৌকার যাত্রী, মিনিংটাতে তাই করেছেন। আমি বলছি সিপিএম একটা সময় লড়াইটা কার সাথে করত? কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। কি বলতো? সাম্রাজ্যবাদের দালাল কংগ্রেস, কায়েমি স্বার্থের প্রতিভু কংগ্রেস, খুনি কংগ্রেস। কত খুন পশ্চিমবাংলায় আজকে কংগ্রেস করেছিল, কত শহীদ বেদি রাস্তার মোড়ে মোড়ে আছে। আছে তো। তাহলে তার এখনো যে সেই শহীদদের ইডিওলজি, স্মরণ সেই করা হয়। ইডিওলজি থেকে আজকে কিন্তু আপনি সিপিএম সরেছে কিনা আপনি বলুন। গিয়ে সিপিএম RSS এর সরেছে কিনা দপ্তরে গিয়ে বলুন। রাজনীতি করে আপনি আজকে এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজকের হাতে আর একদম সময় নেই সবাইকে। আজকে শেষ করতে হবে, কিন্তু এই স্পষ্ট মেরুকরণ লাভ না ক্ষতি, তার জন্য সময় অপেক্ষা করবে। এখন হল্লা বলে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ।